ঝড়ের আওয়াজ পেয়েছিলে? আমার তো ঘুমই ভেঙে গিয়েছিল। তোমার ভাঙেনি? এমন ভয়ঙ্কর ঝড় বহুদিন দেখিনি, জানো? কি সুন্দর না? আরে বাবা, কি দেখছো এত ওখানে? এখানটা এসে বসো না বাবা। আচ্ছা আচ্ছা, ওখানে ওভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ আছে? এসে বসো না। আমার মনে হয় আমি যখন খুব ছোট তখন থেকে এই চেয়ারটা এখানে, তাই না? এই চেয়ারটা কোনো কিছুই বিশেষ বদলায়নি, তাই না? কাল সন্ধ্যেবেলা তোমার লেখার টেবিলটা গোছাতে গিয়ে তোমার ডায়েরিটা পেলাম। আমি জানতাম না তুমি এখনো লিখছিলে, মানে ইদানিং গত কয়েক মাস। ওটা নিয়ে যে কি করবো না আমি ঠিক বুঝে উঠতে পারছি না বাবা। আচ্ছা আচ্ছা, তুমি হলে কি করতে? এত কাগজ সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক। আচ্ছা আচ্ছা, তুমি কিছু খুঁজে পেতে কি করে? আমি আমার সবকিছু না গুছিয়ে থাকতেই পারি না। এই অগোছালো আমি একদম সহ্য করতে পারি না। আমার কিরকম একটা অসুস্থ লাগে। অবশ্য কার থেকে এটা পেয়েছি ঠিক জানি না। তুমি আর মা দুজনেই তো একদম উল্টো, তাই না? কিন্তু এবার তো সবকিছু গোছাতেই হবে বাবা। হ্যাঁ, আর সেই জন্যই তো আমি এসেছি। হ্যাঁ, কাল রাতে না ভালো ঘুম হয়নি, জানো? না না, শুধু ঝড়ের জন্য নয়, ঝড় তো ছিলই, আরো সবকিছু, বুঝতেই পারছো। তাছাড়া বেশ অনেকদিন পর এ বাড়িতে রাতে থাকলাম তো। ছোটবেলায় যে ঘরে ঘুমোতাম, যে খাটে, প্রায় 10 বছর পর, তাই না? নাকি নাকি আরো বেশি? একসময় বৃষ্টিটা তখন একটু ধরেছে, কখন দেখি ঘুমের মধ্যে আমি এই ঘরে চলে এসেছি। এই ঘরে একদম একা আমি, তো একটা আওয়াজও নেই। অনেকক্ষণ ছিলাম এই ঘরে একা, ভাবছিলাম তোমার কথা। আর সন্ধ্যেবেলা যেসব কথাগুলো হলো সেই সব জানি তো সব। এবার তো একটা কিছু উপায় করতেই হবে, তাই না? না মানে দেখো, এই বাড়িটা যে দারুণ সেই বিষয়ে তো কারোর কোনো সন্দেহ নেই। ছাড়া আমাদের সবারই কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার সঙ্গে। কিন্তু এখন মানে মানে এই পরিস্থিতিতে এই বাড়িটা, মানে এই বাড়িতে তো তোমার পক্ষে আর একা থাকা সম্ভব নয়, তাই না? না না, একটা পাউরুটি কিনতে গেলেও তো গাড়ি বের করে তোমাকে বাজারে যেতে হয়। আহা, জেদ করে তো লাভ নেই বাবা। এই বাড়িতে তোমার পক্ষে একা থাকা সম্ভব নয়। আটা? কি? আমি আটার রুটি খাই, পাউরুটি আমার জঘন্য লাগে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ওই একই বলি। হ্যাঁ, পাউরুটি আর আটার রুটি এক? না মানে ঠিক তা নয় আসলে। তবে তবে আসলে এই জায়গাটা একটু নির্জন তো। তাও যখন তুমি আর মা দুজনে এখানে একসঙ্গে ছিলে তখন ব্যাপারটা একরকম ছিল, কিন্তু কিন্তু এখন আমার মনে হয় এখন অন্য কিছু একটা ভাবা দরকার বাবা, মানে অন্য কোনো, তাই না? দেখো দেখো, সময়ের সঙ্গে সঙ্গে তো বদলাতে জানতে হয়। কখনো কখনো আমি দেখবো আবার কিছু নেই তো, একটা আটার রুটি, 1 চামচ জ্যাম অথবা মধু, 1 কাপ কফি কালো চিনি ছাড়া, এই তো আমার ব্রেকফাস্ট। ঠিক, একদম ঠিক বলেছো। আরে দাঁড়াও, আমি দেখে আসি কে এলো।
সময় রুচি হতো, সঙ্গে একটা অমলেট, রোববারে হয়তো একটু ক্ষীর। সেসব দিন আজ বিগত, সময় চলে গেছে পাশ কাটিয়ে, নদীতে বয়ে গেছে অনেক জল, সেসব আজকাল বোঝে কে? বোঝে? বাবা, বাবা দেখো কি সুন্দর ফুলগুলো। এই ফুলগুলো না কেউ পাঠিয়েছে জানো, কিন্তু কি আশ্চর্য, এটার সঙ্গে কোনো কার্ড দেয়নি। আচ্ছা তুমিই বলো, কার্ড ছাড়া কি করে বুঝবো কে পাঠালেন এগুলো? যাকে ফুলদানিতে রাখা। বাবা, বাবা ফুলদানিটা কোথায় আছে জানো? এখন এ বাড়িতে কিছু খুঁজে পাওয়াই যেন মুশকিল। তবে খুব সুন্দর কিন্তু ফুলগুলো, তাই না? আমার মনে আছে তুমি প্রায় মায়ের জন্য ফুল কিনে আনতে। গোলাপ ছাড়া আর কোনো ফুল বোধহয় বিশেষ চিনতে না তুমি, তাই বেশিরভাগ সময় গোলাপ ফুলই আনতে, আর সব সময় লাল গোলাপ। মা ঠাট্টা করে বলতো বটে, তুমি নিশ্চয়ই কালার ব্লাইন্ড। কিন্তু কি খুশি হতো, তাই না? সত্যি কি অদ্ভুত। আচ্ছা কার্ড ছাড়া কি করে বুঝি কে দিলেন এইগুলো? রাখার তো একটা ব্যবস্থা। ও তোমাকে তো বলতে ভুলেই গিয়েছিলাম, কাল একবার অনুমাসীদের বাড়িতে গিয়েছিলাম। ওদের ফ্ল্যাটটা, ওখানে একটা ফ্ল্যাট হবে, ওদের বাড়িটা বিক্রি হয়ে গেছে, বুঝলে? এই তো ফুলদানিটা। তো ওদের বাড়িটা যিনি কিনেছেন সেই ভদ্রলোক তখন ওখানে ছিলেন। ওনার সঙ্গে কথা হলো অনেকক্ষণ, চমৎকার ভদ্রলোক। আমাদের ব্যাপারটা ওনাকে সবটা বুঝিয়ে বললাম, বুঝেছো? মানে আমাদের বর্তমান পরিস্থিতিটা ওনাকে সবটা বুঝিয়ে বললাম। তা উনি বললেন উনি একবার এখানে আসবেন, হ্যাঁ এসে তোমার সঙ্গে কথাবার্তা বলবেন, আর তারপর আর কি কি করণীয় সেগুলো। আরে বাবা, তোমাকে তো এক্ষুনি হ্যাঁ বা না কোনো কিছু বলতে হচ্ছে না, তাই না? তাছাড়া অনেকদিন ধরে এইটা নিয়ে কথাবার্তা চলছে, কিন্তু কাজের কাজ কিছু এগোচ্ছে না বাবা। তাই আমি ভাবলাম যে এই উইকেন্ডটা, মানে আমি যখন এ বাড়িতে আছি, মানে ভাবলাম আর কি এই সুযোগে একটা কিছু, তুমি কি বলো, মানে কিছুটা তো এগোনো যেতে পারে, তাই না? উনি বললেন উনি কাল একবার এখানে আসবেন, হ্যাঁ অবশ্যই যদি তুমি রাজি থাকো তবেই। শতগুণ মানে যা কিছু তুমি আমাকে দিতে করেছ অস্বীকার, তার শতগুণ তোমার থেকে ছিনিয়ে নেব আমি। কি বলছো বাবা? তোমার জন্য বানাবো আমি অন্য এক শহর, ছেঁড়া কাঁথার টুকরো জুড়ে জুড়ে। হ্যাঁ আমি বানাবোই, থাকবে না ব্লুপ্রিন্ট, লাগবে না সিমেন্ট, তৈরি হবে অনস্বর বিশাল অট্টালিকা, ভিত্তিদার হবে শুধু প্রত্যয় উচ্ছ্বাসিত, করে দেব অপ্রতিরোধ দুর্গের প্রাচীর শুধুমাত্র বিপথগামী শব্দ বন্ধ দিয়ে। জয় জয় তোমাদের যারা জীবিত এখনো, ওদের জন্য শুধুই এই স্মৃতি। উঠেছিস? একা একা কি বকবক করছিলি? না না, মানে আসলে এই বাড়িটার মধ্যে যেন এই বাড়িটাতে না কিছু একটা, না না এই ফুলগুলো সাজাচ্ছিলাম, দেখো না মা এক্ষুনি ডেলিভারি দিয়ে গেল, কিন্তু সঙ্গে কোনো কার্ডই দেয়নি। তাই? হ্যাঁ রে, অনেক খুঁজলাম, কার্ড ছাড়া কেউ পাঠায়? অদ্ভুত, সত্যি অদ্ভুত। তবে ফুলগুলো কিন্তু খুব সুন্দর, তাই না? বাজারে গিয়েছিলে? আমাকে বললে তো পারতে, আমিও যেতাম। তুই ঘুমোচ্ছিলি তাই ডাকিনি। এলা ছিল,
বাজার করতে কি দলবল লাগে নাকি? তাছাড়া তোর নাকি আরো কিছু সব জরুরি কাজ ছিল শুনলাম। মানে এই কলটা আমাকে না নিলি না, ফোন করতে বারণ করেছি না তোমাকে? আমি বলছি তো না। ওর ব্যাপারটা কি বলতো? কি জানি, সকাল থেকে ফোনে ঝগড়া করছে দুজনে, এই চলছে সারাদিন। ঝগড়া কার সঙ্গে? ওই প্রবাল? হ্যাঁ, ওই যে নতুনটা। ওই প্রবাল। যাকে অত শত বুঝি না বাপু, আমার ভাল লাগে না এসব নাটক। তোর খবর কি? কাল অনেক রাত অব্দি জেগেছিলি দেখলাম। হ্যাঁ, আসলে এত কাগজ। বলেছিলাম। জানি। একবার উঠেছিলাম 3টে নাগাদ, ঝড়ের শব্দেই বোধ হয়। দেখলাম স্টাডিতে আলো জ্বলছে। আসলে একবার কাগজ ঘাঁটতে শুরু করলে তো আর। দরকারটা কি? বললাম না তোমাকে, বাবার পাবলিশার আমাকে রিকোয়েস্ট করেছেন। অবশ্য তোমার অনুমতি ছাড়া তো, মানে তোমার পারমিশন না থাকলে তো আবার। ঠোঙা, কি? সব ঠোঙার কাগজ ওদি কি হবে? মা জানো, অপ্রকাশিত বাবার যা কিছু আছে, ডায়েরি, ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, সবগুলোকে নিয়ে একটা বইয়ের আকারে। ওরা বলছেন এই লেখাগুলো সাহায্য করবে এখনকার পাঠকদেরকে বাবাকে বুঝতে। যারা সবকিছু বোঝার চেষ্টা করে তারা গর্দভ। মা ওরা খুব চাপ দিচ্ছেন মা, বলছেন এটাই হবে বাবার প্রতি একটা শ্রদ্ধার্ঘ। কি জানি বাবু, আমি তো খালি ভাবছি উনি কি চাইতেন, কি করতেন। ওনার লেখার টেবিলে তো কাউকে হাতে দিতে দিতেন না। কি বাজারে গিয়েছিল তো, কি মাছ পেলে? মৌরলা। মৌরলা দুপুরে হচ্ছে? দারুণ দারুণ। আগে কোনোদিন ছোট মাছ খেতাম না জানিস, বড় মাছ নয়তো মাংস, কিন্তু এখন তোর মা ছোট মাছ যা রাঁধে না, পুরো এক্সপার্ট। এই মৌরলাটা কি করে রাঁধতে একটু বলো না, বলো না। এর আবার বলার কি আছে? আবার বলার কি আছে তো বলো না। একটু ধনে পাতা, একটু ধনে পাতা, পেঁয়াজ একটা। হ্যাঁ ঠিক, একটা পেঁয়াজ, একটা মাত্র পেঁয়াজ, কুচি কুচি করে একটা পেঁয়াজ, একটা সুন্দর পেঁয়াজ, নুন আন্দাজ মতো। এই আন্দাজ মতো, বাস এই তো। ব্যাস এই তো। আর কাঁচা লঙ্কা? ও হ্যাঁ, সত্যি ভুলে গিয়েছিলাম। ভুললে চলবে? কাঁচা লঙ্কা বাগানে, হ্যাঁ, লাল হলুদ সবুজ সব রং। তোর মা না এখন একেবারে ফাটাফাটি। খাবো তো। খাবো এখন? এখন মোটে 11টা বাজে বাবা। ও তাই, মোটে 11টা? হ্যাঁ বাবা, ও, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বোধ হয় তাই না? এত তাড়াতাড়ি? আসলে মৌরলা ভাজার কথা হলো বোধ হয়, তাই মোটে 11টা। হ্যাঁ বাবা। কিন্তু কবে? কবে মানে আজ? আজ না, আমি ভেবেছিলাম অন্য দিন। তা নয়, আজ না, কিন্তু রান্না হয়ে গেলে খেয়ে নেবো কিন্তু, ঠিক আছে? ডায়েরিটা পড়ছিলাম জানো মা, সারাক্ষণ শুধু তোমার কথা। এতে অবাক হবার তো কিছু নেই। 50 বছর একসঙ্গে। এটার সঙ্গেও আমার এটা নিয়েই কথা হচ্ছিল কাল। কি কথা? এই যে তুমি আর বাবা এতদিন একসঙ্গে। ও এই ভালো কথা। পাঠার খবর কি? সব ঠিকঠাক? না না, আমি মাছটা বেছে না 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 না, আমি আমি কিছু করতে হবে না, আমি করে দেবো, আমি করে দেবো। কি ব্যাপার বলতো? সে অনেক ব্যাপার মা। আর তাছাড়া এই অমিটাও যা চালাচ্ছে না, কেন? ওটাকে নিজে কি করবো আমি কিছু বুঝতেই পারছি না। ওর আবার কি হলো? আরে দেখো না,
ফাইনাল ইয়ার, সামনেই তার এক্সাম, এদিকে তার পড়াশোনার কোনো বালাই নেই, ক্লাসও আজকাল ঠিক মতো করে না। ও ঠিক হয়ে যাবে। কি ভালোবাসতো না কি মৌরলা। এক সময় ওর খুব মাছ ধরার নেশা হয়েছিল, তোর মনে আছে? বাবার তাই? মনে নেই? বলতো এক দৃষ্টিতে ভাবনার দিকে তাকিয়ে থাকতে থাকতে নাকি অনেক লেখার আইডিয়া মাথায় আসে। সোজা লেখার টেবিলে এসে লিখতে শুরু করে দিত। ঠিক না, ওই কলকাতা থেকে আমরা যখন পাত্তাড়ি গুটে একেবারে এখানে চলে এলাম, ঠিক তার পরে পরেই শুরু হয়েছিল। সে কত রকমের ছিটকে না হলো, তারপর ছাতা, বর্ষাতি, গামবুট, খুব পেছনে লাগতাম। কিন্তু তারপর ব্যাস একদিন সব বন্ধ। কার কথা বলছো? কেন? আরে নদীর পাড়ে সব জায়গা নাকি মাছ ধরার জন্য ভালো নেই, কিছু বিশেষ জায়গা আছে। ওই সম্প্রীতি ক্লাবের মোড়ের দিকে যেখানে নদীটা বাঁক নিয়েছে, ওখানে নাকি একটা খুব ভালো জায়গা আছে। তবে জায়গাটা খুব নির্জন, আর পাড়টাও জল থেকে অনেকটা উপরে। ওইখানে হঠাৎ একদিন খবর পাওয়া গেল একজন নাকি হঠাৎ, আমরা চিনতাম তাকে, অরবিন্দ বাবু, তোর মনে আছে? না তো। তুই চিনতে মনে নেই? ওই শকুন্তলার হাজবেন্ড, রেল লাইনের ওপারে থাকতেন। ঠিক কি হয়েছিল জানা যায়নি, তবে সবাই ধরেই নিয়েছিল যে ওইখানে মাছ ধরতে গিয়ে পা পিছলে। তোর বাবাকে তো জানিস, বরাবরই বিন্দু টাইপের, সেই যে মাছ ধরা বন্ধ করলো ব্যাস। অবশ্য এসবই ছিল ওর সাময়িক খেয়াল, আসল নেশা ছিল লেখা, 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 আর সব কিছু। জানি তো মা। কার কথা বলছো? কাল কাল বাবার লেখার টেবিলটা গোছাতে গিয়ে, জানো মা, তুমি তুমি অবশ্য বলেছিলে যে বাবা নাকি শেষ অবধি লেখালেখি চালিয়ে গেছে, কিন্তু কিন্তু শেষের দিকে যে এত অজস্র লেখা। জানি তো। কাল, জানো মা, কাল কাল ওই সেই হাতের লেখাটা দেখে না আমি খুব ভেঙে পড়েছি মা। আমি কি করবো, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। আমি আমি কি করবো? আরে কাঁদিস না, কাঁদিস না। চিন্তা? অরবিন্দ বাবু রেল লাইনের ওপারে থাকতেন। অবশ্য ওর থেকে ওর স্ত্রীকেই বেশি ভালো চিনতাম, তোর মার বন্ধু ছিলেন। তা একদিন নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ। সবাই ধরে নিয়েছিল যে কোনোভাবে পা পিছলে নদীতে পড়ে, মানে বডিটা পাওয়া যায়নি তো কখনো। তা অনেকদিন পর কি একটা কাজে কলকাতায় গিয়েছিলাম, তো রবীন্দ্র সদর মেট্রো স্টেশনে হঠাৎ দেখি তিনি। আমি আজও নিশ্চিত অরবিন্দ বাবুই। আমি দৌড়ে গেলাম তার কাছে, অরবিন্দ বাবু। দেখলাম ভয় ওর মুখটা কুঁকড়ে গেল। ভয়, বিশাল মর্মান্তিক ভয়। আপনি ভুল করছেন বললেন উনি, তারপর দৌড়ে মিলিয়ে গেলেন ভিড়ের মধ্যে। অনেক সময় তো আমরা মৃত্যু হয়েছে বলে ধরে নিই, কিন্তু সেটা সবসময় সত্যি নাও হতে পারে। ওর সঙ্গে একজন মহিলা ছিলেন। এসব কথা আমি কাউকে বলিনি। অবশ্যই যাওয়ার সময় নিজের অতীতটাকে সঙ্গে নিয়ে যাবার অধিকার নিশ্চয়ই সবার আছে, তাই না? কি হয়েছে? ঠিক আছে, ঠিক তো? বললাম তো আসলে আসলে এত হঠাৎ করে সবটা। জানি তো। যাকে আমি আমি ভেতরে যাই মা, আবার কাজে লাগি গিয়ে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আমি খাবার হলে তোকে ডেকে পাঠাবো।
খুব শক্ত। বেচারা সময়টা মোটেই ভালো যাচ্ছে না। পার্থর সঙ্গে ওর ডিভোর্স নাকি প্রায় ফাইনাল। না না, ও আমাকে বলেনি কিছু, এলা বলছিল। অন্য আরেকটা মেয়ে, কম বয়সী, অনেকদিন ধরেই নাকি চলছে। তাই তো হওয়ার কথা। তাছাড়া এই বাড়িতে আমাদের এত ঝামেলা, সব মিলিয়ে ওর মনটা মোটেই ভালো নেই। কি হলো? খেতে পেয়েছে? বেশি দেরি লাগবে না, আমরা এক্ষুনি কি দেখছো? সত্যি কাল যা ঝড় বৃষ্টি গেল, ঝড়ে কিছু হয়েছে নাকি বাগানটা দেখছো? আশা করি বেশি কিছু হয়নি। না, বাগানটা একবার দেখা দরকার। আচ্ছা, বাগানটা কে দেখবে এখন থেকে? শুনছো? বাগানটা কে দেখবে? কি? তুমি কেন ওকে এখানে আসতে বললে জানি না। কাকে? অনন্যাকে? আরে আমি বলিনি তো, ও তো নিজেই বললো উইকেন্ডে এখানে এসে থাকবে। কেন? কেন মানে? তোমার জন্য, তুমি একা পড়ে যাবে তাই? আমার জন্য? হ্যাঁ। আমার জন্য? আমার তো কাউকে দরকার নেই তো। আমার ভালো লাগে না হুট করে এসে সর্দারি। আর দুজনে ওই তো আরেকজন তখন থেকে ফোনে বক বক করেই চলেছে। আহা, ওখানে আহা আহা, অনন্যা একটু আগে কি আমাকে বললো জানো? কোন বাড়ির দালালের সঙ্গে তার নাকি আলাপ হয়েছে, প্রমোটার তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ফেলেছে। এখানে আসবে সে, এইখানে ভাবতে পারো? এক বিন্দু সময় নষ্ট করছেন না তারা। আর অজুহাতটা কি না আমার কি হবে? আরে বাবা, আমি একটা বৃদ্ধ মহিরুহ, আমার নিজেরটা আমি ঠিক চালিয়ে নেব। তুমি নিজেরটা মাইক্রোওয়েভটাও তো চালাতে পারো না ঠিক মতো। আমি শিখে নেব। আসছে কেন? তোমাকে রান্নাঘরে খুন্তি হাতে কল্পনা করছি। হাসি কি হলো? আমি শিখে নেবো, নিজেরটা আমি ঠিক চালিয়ে নেবো। আমাকে ছাড়া তোমার কি হবে বলো তো? সত্যি তোমাকে ছাড়া আমার কি হবে বলো তো? আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি ওইখানে বাজার গোছাচ্ছ সবকিছু, আমাদের জীবন দৈনন্দিন খুঁটিনাটি সবকিছু শক্ত হাতে সামলাচ্ছ সবকিছু। আমি সত্যি আমি স্পষ্ট তোমাকে দেখতে পাচ্ছি ওখানে। কিন্তু তাই বলে এরকম হুট করে এসে সবকিছু পাল্টে দেবে, এটা হতে পারে না। আমাকে একবার জিজ্ঞেস করাও প্রয়োজন বলে বোধ করে। বুঝতে পারছো ব্যাপারটা? বিক্রি হবে বাড়ি, আর অজুহাতটা কি না আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। কেন না? একটা পাউরুটি কিনতে গেলে গাড়ি বের করতে হয়। আরে বাবা, আমি ওদের মতলবটা খুব ভালো করে জানি। তা আমার কি হবে? আমি কোথায় যাবো? হ্যাঁ, বলো, দেখো। কোনো লাভ নেই, ব্যাপারটা পরিষ্কার। আমিও এই বাড়ি ছেড়ে এক পাও নড়ছি না। সরি, ফোনটা এসেছিল। কি হয়েছে তোমার? কিছু না। মুড ভালো নেই মনে হচ্ছে। তোর বাবাকে কখনো ভালো মুডে দেখেছিস কোনোদিন? কি হয়েছে বলো না। বললাম তো কিছু না। কি? কার সঙ্গে ফোনে বক বক করছিলি? ওই তো প্রবাল। প্রবাল? হ্যাঁ। ও, তোর সেই ফুটবল কোচ? বাবা, ওটা দীপু। তুমি বেরোচ্ছ? না, একটু আসছি। কোথায় যাচ্ছ? আরে কাঁচা লঙ্কা কিনতে ভুলে গেছি, দেখি বাগানে আছে কিনা ঝড়ের পরে। এখন? বললাম তো আসছি। আরে পাঁচের মতো মুখ করো না তো। বাগানে গেছে, আসবে এক্ষুনি। আসলে অনেকদিন সম্পর্ক নেই আমাদের, মানে দীপু আর আমার। ও, একদম অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, তাই? তিতিয়ে গিয়েছিল একেবারে। ও, একটু বাগানে গেছে, আসবে এক্ষুনি, চিন্তা করিস না। কে? কার কথা বলছো? তোর মা। বাবা? একটু বাগানে গেছে কাঁচা লঙ্কা আনতে। ওই মৌরলা ভাজের সময় দেয় তো, লাল নীল হলুদ সব, আর একটা পেঁয়াজ কুচি, নিজস্ব রেসিপি। তো একটু বাগানে গেছে, আসবে এক্ষুনি, চিন্তা করিস না। বাবা, আমি তোমাকে প্রবালের কথা বলছিলাম।
কে? প্রবাল, দীপু নয়। দীপুর সঙ্গে আমার সম্পর্কটা নেই। যা ভালো বোঝো। আর তাছাড়া প্রবালকে আমার সত্যিই খুব ভালো লাগে। ও আর সবচেয়ে ভালো খবর কি বলতো, ওর সঙ্গে তোমার আলাপ করিয়ে দিতে পারবো। এক্ষুনি ফোনে বললো ও আজ আসছে এখানে। ও ছুটির দিনে কি সব মিটিং ছিল, কিন্তু সেগুলো ক্যান্সেল করতে পেরেছে। তাই? আসলে আমার কথাও সত্যি খুব ভাবে, আমাকে একা ছাড়তেই চায় না এই অবস্থায়। মানে আমাদের এই অবস্থার কথা তো আমি ওকে বলেছি। শনিবারের কাজে আসতে পারেনি বলে খুব আফসোস করছিল। মানে ওর আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু এতগুলো মিটিং একসঙ্গে পড়ে যাওয়ায় ওর কিছুই করার ছিল না। তবে তোমার সঙ্গে খুব শিগগিরই ওর দেখা হচ্ছে। ও আসছে, দারুণ খবর তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাই না? হ্যাঁ হ্যাঁ। মানে আমার খুব ইচ্ছে ছিল যে তোমার সঙ্গে ওর আলাপ করিয়ে দেবো। ওরও খুব ইচ্ছে তোমার সঙ্গে আলাপ করার। মানে তোমার কথা তো আমি ওকে এত করে বলেছি। আর নন্দনকাননের খবরটা তো ওই আমাকে দিল। নন্দনকানন? হ্যাঁ। সেটা কি? এই তো তুমি। আবার কি? এই নন্দনকাননের ব্যাপারটা কি বলো তো? কিসের কি ব্যাপার? আরে নন্দনকানন, দেখো আমার মনে হচ্ছে তোমরা আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। না আমার না মনে না হয়- না না, কেউ তোমার কাছ থেকে কিচ্ছু লুকোচ্ছে না। তোমার মাথায় যে মাঝে মাঝে কি ঢোকে, ও ভালো কথা। আজকে বাজারে তোমার চেনা একজনের সঙ্গে আলাপ হলো। কে? মিসেস সরকার, মিসেস সরকার না, মিসেস কি? চিনতে পারছো? সরকারই বললেন বোধহয়। কোনোদিন শুনি। কাঁচা লঙ্কাগুলো ধুয়ে দেবো? এগুলো রাখতো। সরকারই বলছিলেন, আর নিজের সবার সঙ্গে কথা বললেন, তোমার কথা জিজ্ঞেস করছিলেন। সঙ্গে ওর ছেলেও ছিল। এইখানে কোনো এক আত্মীয়র বাড়ি এসেছেন বেড়াতে। জিজ্ঞেস করছিলেন তুমি কেমন আছো। কার কথা বলছো তাই তো বুঝতে পারছি না। তোমার বন্ধু বন্ধু? মিসেস সরকার। ওই ওই যেই ভদ্র মহিলা একটু আগে তোমার সঙ্গে কথা বলছিলেন বাজারে, লাল রঙের কিরকম একটা ড্রেস পরেছিলেন, একটু কিরকম অদ্ভুত তাই না? একবার তোমার সঙ্গে দেখা করতে আসবেন বলেছেন। আমার সঙ্গে? কেন? আরে আরে উনি তো বললেন তুমি নাকি ছোটবেলা থেকে ওকে চিনতে। উনি বললেন কলকাতায় একই গ্রুপে নাকি তোমাদের মেলামেশা। না মানে আমি কিছু বলিনি, উনি বলছিলেন। তুমি আবার ওনাকে এখানে আসতে বলোনি তো? আমি তো ভাবলাম তুমি খুশি হবে। কি? আমি তো ওকে আসতে বলেছি। সে কি কবে? আজ আজ। কোথায়? এখানে। কিন্তু আমি তো ওনাকে চিনি না। মানে তুমি কার কথা বলছো আমি সে নামই শুনিনি কোনোদিন। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সব বানানো। তুমি আবার শুরু করো না প্লিজ। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিকানা দাওনি তো? আরে উনি তো বললেন উনি চেনেন আমাদের বাড়ি। আমি বললাম না উনি এমন ভাবে কথা বলছিলেন যেন তোমার অনেক দিনের চেনা। আমি তো আবার ভাবলাম কোনো এক সময় তোমাদের ওই না আমি তো জানি না উনি কে, কি চাইছে। দেখলে ঠিক চিনতে পারতেন। না না না, এত উত্তেজিত হচ্ছে কেন? শোনো, না করে দাও, বলো দেখা করা যাবে না। বলো আমি চলে গেছি। কোথায়? বলো না দেখা করা যাবে না, আমি অসুস্থ। যা বাবা, আমি তো ভাবলাম তুমি খুব খুশি হবে। কি? আচ্ছা আমার কোনো বন্ধুর সাথে যদি হঠাৎ এভাবে রাস্তায় দেখা হতো, তো আমি তাকে একবার চা খেতে আসতে বলতাম না? আমি না। কেমন আছে, এখন কি করছে? বললাম তো না। ঠিক আছে, গলা তুলবে না। বাবা, এসব পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ বলতো? আমি কি কোনো অন্যায় করেছি? কেউ তোমাকে বলেছে সে কথা? তবে তবে আমাকে একটু আমার মতো থাকতে দাও তো। আরেকজন তখন থেকে পুরনো কাগজপত্র সব কেটেই চলেছে। স্বাভাবিক, এখন এই অবস্থায় এই সময় সবাই তাই করে। এখন এই সময় এই অবস্থায় মানে কি? না, মানে কি বলতে চাইছো তুমি? এই সময় এই অবস্থায় মানে কি? বাবা সবই তো জানো বাবা। যাকে এই ফুলগুলোকে যে পাঠালো, বাদে তো সঙ্গের কার্ডটা কোথাও পড়ে গেছে নিশ্চয়ই। সুন্দর গন্ধ কিন্তু। খুব বিরক্ত হতেন। কে? না মানে এইসব ফুল টুল, এইসব আদিক্ষেতা একদম পছন্দ করতেন না। আর বাজারে দেখলে তো চেনা অচেনা সব লোক এসে কথা বলছে, হাজার হাজার প্রশ্ন। সে তো হবেই, সবাই শ্রদ্ধা করতেন। হ্যাঁ তা ঠিক, তবে গায়ে পড়ে এসে প্রশ্ন না ফুলগুলোর চেয়েও বিরক্তিকর। ওই ভদ্র মহিলার কথা কি বলছিলেন?
হ্যাঁ, আমার যেন কেমন একটা লাগলো। আচ্ছা, তুই তখন কেন বলছিলি অদ্ভুত? ওই মানে লাগলো দূর থেকে, কথা তো বলিনি, তোমাদের সঙ্গে ফোনে কথা বলছিলাম। তোমাদের কি কথা হচ্ছে আমি অত শুনি। আমার তো মনে হয় ওকে অনেকদিন আগে থেকেই চিনতেন না, না। মানে যখন উনি সবে লেখালেখি শুরু করেছিলেন। না আসছেন তো, জানা যাবে, না, সেই সময় গল্প শোনা যাবে। বুঝেছি। আমি বুঝিনি, কিচ্ছু বুঝতে পারছি না। আমি এই চেয়ারটা এখানে এখনো বসি, আমি ওই ফুলগুলো এখনো গন্ধ পাচ্ছি। আমি ওই দেওয়ালে ঝোলানো ঘড়িটা, ওই জানলা দরজাটা, আর আমি এখানে, শুনতে পাচ্ছ? একবার তাকো আমার দিকে, মন্দিরা, শুনতে পাচ্ছ? আমি এখানে, একবার শোনো, একবার তাকো আমার দিকে, আমি এখানে। সত্যি অসাধারণ একজন মানুষ। আমি প্রায় ভেবেছি ওর কথা এতগুলো বছর ধরে। ওর বই যখনই পড়েছি নিজেকে কিরকম অসহায় লেগেছে। আর অবশ্য প্রত্যেকবার সেই চেহারাটাই ভেবেছি, শেষ যেটা দেখেছিলাম। অসম্ভব শ্রদ্ধা করতাম। তাই তারপর হঠাৎ আজ রাস্তায় আপনার সঙ্গে দেখা, কে যেন আপনার নাম ধরে ডাকলো। আমি তখনই বুঝতে পেরেছি ওটা নিশ্চয়ই আপনি। ব্যাস, আমিও আপনার সাথে কথা বলে ফেললাম। না, কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আপনারা তো একসঙ্গে প্রায়, আপনাদের তো 2 মেয়ে, তাই না? অনন্যা আর এটা আপনার একটি ছেলে। সকালে আমার সঙ্গে ছিল যে, দেখেননি? ও হ্যাঁ হ্যাঁ, আমি নিজে একা হাতে ওকে মানুষ করেছি, বোঝেন তো? কিছুদিন আগে ও আমাকে খবরের কাগজে একটা খবর পড়ে শুনিয়েছিল। ইন্টারেস্টিং কিছু চোখে পড়লেই না আমাকে পড়ে শোনাতো। জানি না আপনি দেখেছিলেন কিনা। বছর 3 আগে এক বৃদ্ধা স্বামী স্ত্রী বম্বের একটা নামী হোটেলে একদিনের জন্য একটা স্যুট বুক করে। মনে পড়ছে কিছু? না তো। বহু যুগ আগে ওই হোটেলে নাকি তাদের বিয়ের রিসেপশনটা হয়েছিল। তো সেদিন ওই হোটেলেরই একটা রেস্তোরাঁয় ডিনার সেরে ওরা ঘরের দরজায় ডু নট ডিস্টার্ব সাইনটা লাগিয়ে শুতে যান। পরদিন সকালে চেক আউট টাইম পেরিয়ে যাওয়ার পরে কোনো সাড়া না পেয়ে ওয়েটার মাস্টারকে দিয়ে দরজাটা খুলে দেখেন দুজনেই বিছানায়, পরনে বিয়ের পোশাক, মৃত দুজনে। আত্মহত্যা? একজন তখন গুরুতর অসুস্থ, দুজনেরই অনেক বয়স হয়েছে। ভবিষ্যৎ মানে হয়তো কয়েকবার হাসপাতাল, বাড়ি, খামোখা আত্মীয় স্বজন ছেলে মেয়েদের ব্যতিব্যস্ত করে। হয়তো চাননি, হয়তো তাদের মনে হচ্ছিল এটাই অনেক বেশি সম্মানের। ইস বাবা, তাই না? সত্যি ওই প্রথম যখন আমি ঘটনাটা শুনি আমারও তাই মনে হয়েছিল। কিন্তু এখন কি না, মানে ওর একটা ভীতি ছিল, আমি যদি ওর আগে মারা যাই তাহলে কি হয়। সত্যি সহ্য করতে পারতো না। আসলে বাড়ির খুঁটিনাটি কাজ এটা ওটা কিচ্ছু পারতো না। না না, আমি গর্ব করে বলছি না, আমাকে ছাড়া চলতো না একেবারে। বলতো সে কথা, দুঃস্বপ্ন, ভাবতেও চায় না, দুঃস্বপ্ন। তার মানে ওই একটাই সান্ত্বনা,
আমাকে কথাও দিতে হয়েছিল। জানি আমি ব্যাপারটা খুব বোকা বোকা, কিন্তু কথা রাখতে পারাটা। ও দেখেছেন তো, তখন থেকে আমি একা একাই কেমন বক করে চলেছি। আপনার কথা তো ভালো করে জানাই হয়নি, ঠিক কবে থেকে ওকে চিনতেন আমি বুঝতে পারিনি। বয়সে তো আপনি অনেক ছোট। ও অনন্যা, আমার বড় মেয়ে অনন্যা, ইনি তোর বাবার ছোটবেলার বন্ধু। তাই? না না, ঠিক তা নয়। আসলে আমিও আসানসোলে, পরে যখন কলকাতায় পড়তে গেলাম সেই সূত্রে আমাদের কিছু কমন বন্ধু ছিলেন, যেমন জর্জ। জর্জ? হ্যাঁ, তখন থেকেই আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক, বেশ অনেক। কি কি সম্পর্ক আপনার সঙ্গে? হ্যাঁ, আমি আর জর্জ ইন্দ্রর বন্ধু। ও জর্জ দাস চেনেন না? আমি তো তখন সারাক্ষণ ওদের পেছন পেছন, মানে মানে যাকে বলে আমি একবারে মন্ত্রমুগ্ধ। ওরা তখন একটা সাহিত্যের পত্রিকা চালাচ্ছিলেন, ভীষণ রকমের ব্যস্ত সব সময়। কত বছর আগে, 1 শতাব্দী আগে। আপনাকে আরেকটু চা দেবো? হ্যাঁ দিন না, চাটা দারুণ কিন্তু। বসো না। না ঠিক আছে। তোর বাবাকে তো জানিস, বরাবরই ভীতু টাইপের। কত কথা যে এখনো পেট থেকে টেনে টেনে বার করতে হয়। জানি তো মা। চা খাবি? বস না একটু। না না মা, আমি ভেতরে যাই, আমার অনেক কাজ, আমি ভেতরে যাই। আসলে অনন্যা ওর বাবার কাগজপত্রগুলো গোছাবার চেষ্টা করছে। ও তাই? না মানে ওর কিছু প্রাইভেট ডায়েরি মতো আছে, সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কখনো ছাপার কথা ভাবেনি বোধহয়। পাবলিশারদের খুব ইচ্ছে যে সেগুলো এক জায়গায় করে যদি একটা বই আকারে। অনন্যার সঙ্গে ওদের কথা হয়েছে, তাইও এখানে এসেছে। না মা, শুধু সেজন্য নয়। নয়? মা, তুমি খুব ভালো করেই জানো তোমার সঙ্গে কিছুদিন থাকবো বলেই আমরা এসেছি এখানে। হ্যাঁ, সে তো ডায়েরি পড়েছো তুমি? হ্যাঁ, সবে শুরু করেছি, তবে হাতের লেখাও সব জায়গায় খুব একটা স্পষ্ট নয়। আমার তো মনে হয় অন্য কারোর ডায়েরি পড়াটা বেশ অস্বস্তিকর, তাই না? না মানে আমরা প্রত্যেকেই তো মনে মনে একটা ছবি তৈরি করে রাখি, তাই না? হয়তো দেখা গেল সত্যিটা অন্যরকম। আমার মনে হয় সত্যিটা বেশিরভাগ সময় কিছুটা হলেও অপ্রীতিকর, তাই না? না না ঠিক আছে। এই তোর বাবা উঠেছেন? হ্যাঁ, মনে তো হলো, হাঁটা চলার আওয়াজ পেলাম। একটু দেখবি, বলবি ওর বন্ধু অনেকক্ষণ থেকে বসে আছে। আমি যাই। না না, তুই বস, আমি যাচ্ছি। আসলে আসলে দুপুরে একটু ঘুমোন। ও বলেন বাঙালির একমাত্র বিলাসিতা। আমি ভেবেছিলাম একটু আগে হয়তো উঠে পড়বেন, কিন্তু না না ঠিক আছে, আমার কোনো তাড়া নেই। না মানে যে কথা বলছিলাম, হ্যাঁ যে কথা বলছিলাম, এক এক সময় না জানেন কিচ্ছু বোঝা যায় না, হাঁটা চলা, কথাবার্তা, তাকানো সব একদম স্বাভাবিক। আবার কখনো কখনো চলন না, হাঁটা চলা, দৃষ্টি সব অস্বাভাবিক, যেন অন্য কোনো জগতে। তবে আজ আপনার সঙ্গে দেখা হলে ওর খুব ভালো লাগে। আপনি এসেছেন তো, অনেক পুরনো কথা শুনতে পারবেন, কত অতীত স্মৃতি। বাবাকে যখন আপনার কথা বললাম, বাবা তো ভীষণ খুশি। তাই মানে আপনার সঙ্গে আবার দেখা হবে। আমিও, আমার মতে এই প্রজন্মের শ্রেষ্ঠ লেখক। আমার দাদারও ঠিক এইরকমই একটা, মানে জানেন, মানে এরকম স্মৃতিশক্তির একটা গোলমাল ছিল। হ্যাঁ মানে অনেকদিন পর্যন্ত তো ধরতেও পারেনি। বৌদি সবসময় ম্যানেজ করার চেষ্টা করতেন তো। তাই? হ্যাঁ, আর বৌদি খুব ভালো পারতেন এটা, জানেন। মানে দাদাকে কেউ কোনো প্রশ্ন করলে তো বৌদি একবারই উত্তর দিতেন। তারপর ধরুন ওই ঘরোয়া আলোচনায় তো দাদার হয়ে বৌদির কথা বলতেন। তাই ব্যাপারটা অনেকদিন পর্যন্ত কেউ ধরতে পারেনি। কিন্তু বৌদি চলে যাওয়ার পর আমরা বুঝতে পারলাম দাদার অসুখটা কত সিরিয়াস। কি করলেন? একটা হোমি দিতেই হলো। সেই তো, আসলে এত হঠাৎ হলো। তাছাড়া দাদার তুলনায় বৌদি ছিলেন বেশ শক্তপোক্ত, বয়সেও অনেকটা ছোট ছিলেন, বাগান করতে খুব ভালোবাসতেন।
তবে বৌদি যে এইভাবে একদিন সকালে বাগানে কি কি করছিলেন সেখানেই। বাগানে? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে আশা করি। এই তো ঘুম ভাঙলো? না, এসে বসো, চা খাও। কেন? ভাবছিলাম তুমি কখন উঠবে। কেন? হ্যালো, এই কেমন আছো? আমি কতদিন পর। তোমাকে বলেছিলাম না আজ উনি আসবেন, বলেছিলেন। হ্যাঁ, চিনতে পারছো? হ্যাঁ, ওই মিসেস সরকার, হ্যাঁ, মিসেস হ্যাঁ। বাজারে দেখা হয়েছিল ওনার সঙ্গে। ও, হ্যাঁ, তাই তো। হ্যাঁ। কি ভালো লাগছে, কত বছর পর দেখা হলো বলো। বললাম না উনি আজ আসবেন বলেছিলেন, মিসেস সরকার। তোমার মনে নেই? হ্যাঁ, 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 তাই তো, তাই, হ্যাঁ, তাই, ঠিক তাই, হ্যাঁ, ঠিক তাই, তাই তো, হ্যাঁ, 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 হ্যাঁ। আমি তো ভাবলাম তোমাদের দুজনের দেখা হলে খুব ভালো লাগবে। না মানে আপনি বলছিলেন না আপনি যখন থেকে ওনাকে চিনতেন তখন উনি সবে লেখালেখি শুরু করেছে। হ্যাঁ, তখন আমাদের কয়েকজনের ছোট্ট গ্রুপ ছিল, তার মধ্যে জর্জ আর ইন্দ্র ছিল বেস্ট ফ্রেন্ডস। তখন ওর প্রথম উপন্যাস সবে বেরিয়েছে, তাই না? তখন আমাদের মধ্যে ওর তো সব থেকে বেশি নাম ডাক, সবার ওকে নিয়ে কত নাচানাচি। অবশ্য আমাদের মধ্যে তখন সেরকম কোনো ঘনিষ্ঠতা ছিল না। তাই? তাহলে আপনি যে বললেন পরে পরে অবশ্য বলতে পারেন আমাদের দুজনের মধ্যে একটা বিশেষ সম্পর্ক, বিশেষ। তাই না ইন্দ্র? আমি জানি না। সেই দিনগুলো যেন আমি আজও চোখের সামনে দেখতে পাই। আমরা সবাই মিলে এক বন্ধুর বাড়ি বেড়াতে গেছিলাম, ললিত, মনে আছে তোমার? ললিত মিশ্র? মিশ্র? হ্যাঁ ঠিক তাই। হ্যাঁ, মিশ্র, ললিত মিশ্র খুব ভালো ছেলে। ওর বাবা সেই সময় একটা 2 নম্বরই ব্যবসায় প্রচুর টাকা করেছিলেন, কালোবাজারে নাকি ইম্পোর্ট এক্সপোর্ট কি জানি, নাকি আরো জঘন্য কিছু। না না, আমার তো যতদূর মনে পড়ছে সাংবাদিক। হ্যাঁ, একদম ঠিক, খবরের কাগজ। হ্যাঁ, ঠিক। সে যাই হোক, দীঘায় একদম বিচের ওপর ওদের একটা বাড়ি ছিল, আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম। মনে আছে, সমুদ্রটা ছিল কি ঘোলাটে আর নিথর। আমরা তো সবাই সারা দিন শুধু সমুদ্রের ধারে, ও কিন্তু একবারও ঘর থেকে বেরোয়। সারাক্ষণ একটা ঘরে বন্ধু, শুধু লেখা আর লেখা, লেখা থামতোই না কখনো। একদিন আমি বোধহয় সবার আগেই জল থেকে উঠে পড়েছিলাম। বাড়ি ফিরে ওর ঘর থেকে একটা চাপা কান্নার আওয়াজ পেলাম। উঁকি মেরে দেখি ও অজোরে কাঁদছে। সারা জীবন আমার মনে থাকে, আমি আমি কোনোদিনও কাউকে ওভাবে কাঁদতে দেখিনি। যেন একটা অবুঝ শিশুর কান্না। আমি কি করবো আমি না ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমার বুকের ভিতরটা কেমন করে উঠল। ওর কষ্টের ব্যক্তিটা আমাকে মুগ্ধ করল। তারপর আমি ওকে আমার বুকে জড়িয়ে নিয়ে আদর করলাম। আদর করলাম, চুমু খেলাম। দুজনের কেউ একটা কথাও বলি। সেই শুরু আমাদের। ও বলতো ওর কান্নার ভাষা একমাত্র আমিই বুঝতাম। অনেক বছর ছিল আমাদের সম্পর্ক, জানিস? ও যা লিখতো প্রথমে আমাকে শোনাতো সব সময়। ও বলতো আমার মতামত ছাড়া নাকি ওর লেখা এগোতোই না। ও বলতো আমি ওর জীবনের একমাত্র প্রেরণা, আমি ওর জীবনের একমাত্র নারী।
সব সময় বলতো আমি একমাত্র। আপনি কার কথা বলছেন বলুন তো? না না, আপনি তখন থেকে কার কথা বলছেন? জর্জ জর্জ দাস, ইন্দ্রর বন্ধু। এই মনে আছে তোমার, তোমরা দুজনে মিলে তখন একটা পত্রিকা শুরু করেছিলে? বাবা, বাবা মনে আছে তোমার? অত অল্প বয়সে মারা না গেলে ওর নাম কিছু কম হতো না, বলো? দেখুন, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মানে আমরা এখানে কার কথা বলছি? কে আবার? আমি শুধু চেয়েছিলাম আমাদের একমাত্র সন্তান আমাদের ছেলের পিতৃ পরিচয়টা অন্তত স্বীকার করত, কিন্তু ও তো বরাবরই ভীতু। তাছাড়া ওদের স্ত্রী ছেলে মেয়ে যেমন হয়, মানে হই থাকে আর কি। আপনি কি বলছেন? আপনি কিছুই বুঝতে পারছেন না। ও সব সময় বলতো আমি যখন থাকবো না তখন সব ঠিক হয়ে যাবে। ওর সেই এক কথা, আমার মৃত্যুর পর সবাই তো সব জানবে। কে বলতো? তাই আমার অপেক্ষা করা ছাড়া আর কি বা করার ছিল বলুন? আমি নিজে একা হাতে ওকে মানুষ করেছি, কিন্তু একটা সময় তো সবকিছুর একটা সমাধানের দরকার। তাছাড়া পিতৃত্ব অস্বীকার করলে তো আর সন্তানের অস্তিত্ব অস্বীকার করা যায় না। না না, আমি কোনো আর্থিক উত্তরাধিকারের কথা বলছি না, শুধু একটা সমাধান, একটা সফল পরিণতি তো সবাই চায়। আপনি আপনি কি বলতে চাইছেন বলুন তো? কার কথা? ইন্দ্র? বাবা, টুকরো টুকরো অসফল প্রয়াস কিছু, ব্যাস। কি? না, আমার একটা অতীত নিশ্চয়ই আছে, অস্বীকার করার কিছু নেই, কিন্তু এখন তার কি অবশিষ্ট আছে? কারণ সারা জীবন তো নিজের জীবনটাই একমাত্র আশ্রয়, একটু পিঠ ঠেকিয়ে বিশ্রাম নেবার, সেটাই যখন এখন এত ভঙ্গু। বাবা, বাবা কি বলছো তুমি? কোথায় যাচ্ছ? বাবা, আমি সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, আমিও না। আমরা যে কথা শুরু করেছিলাম এখন একেবারে অন্য। ওইভাবে চলে গেল কেন? আমি কি কিছু ভুল কি? করলাম? তোর মা? বাবা, বাবা শোনো, একটু বোঝার চেষ্টা করো আমরা কেন এটা করছি। কেন? মিসেস সরকার বলছিলেন যে। হ্যাঁ জানি জানি, তুমি বলেছিলে তো। না বাবা, তুমি জানো না। চিন্তার কিছু নেই, এই সময় এরকম একটু আধটু হতেই পারে। আমি সত্যিই খুবই দুঃখিত, একটা নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে তো একটু সময় লাগবে। আমরা কেউই আসলে ঠিক তৈরি ছিলাম না, উনিও না আমরাও না। জানি উনি আসলে এত প্রাণময় ছিলেন, এত জীবনী শক্তি। অনেকদিন ধরেই জানতাম আমার ফোনটা একদিন হঠাৎ করে বেজে উঠবে আর একটা ভীষণ খারাপ খবর পাবো। জানতাম, কিন্তু কিন্তু ঠিক এরকম যে একটা খারাপ খবর পাবো কোনোদিনও ভাবিনি, জানেন? আমিও না। বয়সে তো বাবার থেকে অনেক ছোট, অনেক বেশি শক্ত সামর্থ্য। কি আর করার, মানিয়ে তো নিতেই হবে, যতই কষ্ট হোক, তাই না? তাই বলছিলাম বাবা। বাবা, কি? শকুন্তলা মাসি বলছিলেন ওনার দাদা, তাই না? হ্যাঁ, আমার দাদা। বছর দুয়েক আগে বৌদি হঠাৎ এভাবে চলে যাওয়ায় দাদা একদম ভেঙে পড়েছিল। সেই জন্যই একটা অন্য ব্যবস্থা করতেই হলো, যাতে ওকে একা থাকতে না হয়। ঠিক তাই। সেই জন্যই আমি তোমাকে তখন নন্দনকাননের কথা বলছিলাম। দাদা ওখানে খুব ভালো ছিলেন, আর জায়গাটাও বেশ সুন্দর, আর ওই বেডরুম থেকে বাগানটাও দেখা যায়। শুনলে বাবা, বাগান আছে, সকাল বিকেল হাঁটতে যেতে পারে, দল বেঁধে একা যেমন ইচ্ছে। একটা পুকুরও দেখলাম না? হ্যাঁ, ওখানে বেশ কয়েকটা হাঁসও আছে। আমি যখনই দেখা করতে গেছি দেখেছি ওই পুকুর ধারে বেঞ্চে বসে ওদের খাওয়াচ্ছে। ওরা বলছিল জানেন, উনি যেদিন চলে গেলেন সেই দিনও নাকি ঠিক তাই করছিলেন। বাবা, বাবা আমরা তো এটা নিয়ে অনেক ভেবেছি, এবার তোমার সঙ্গে কথা বলা দরকার। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। তাই আমি শকুন্তলা মাসিকে বলেছিলাম একবার নিজে এসে তোমাকে জায়গাটার কথা বলতে।
আপনার খুব ভালো লাগবে, দেখবেন। হ্যাঁ বাবা, ওখানে খুব ভালো লাগবে তোমার, দেখো। হ্যাঁ বাবা, দেখো। উড়ে যাবে কি? হাঁসগুলো, একদিন তারা উড়ে তো যাবেই। তখন গৃদ্ধের পালা, চক্রাকারে মাথার উপরে, কি বলছো বাবা? সেন দৃষ্টি ভাগাড়ের দিকে। কি করছো বাবা? বাবা, কি করছো তুমি? মানে 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 বাবা, রাতের অন্ধকারের শেষে দিনের আলো তো ফুটবেই, জানলাটা তো আমি খুঁজে পাবই, সব কিছুর মানে তো আমি জানবই। তা না হলে আমি এখানে কেন? কে আমি এখানে? কোথায় আমার অবস্থান? কি আমার অবস্থিতি? কে আমি? কোথায় ও? রেগে আছো এখনো? বলো না। তো তুমি এসেছো, আমি সত্যি খুব খুশি হয়েছি। তাই? তোমাকে এখানে আমার সঙ্গে খুব দরকার ছিল, এইখানে আমার সাথে। কেন, সবকিছু তো ঠিকই চলছে। আর একটু কফি দেই? নো, তোমাকে তোমাকে কখন কলকাতায় পৌঁছতে হবে? 11টার মধ্যে তো? তাহলে নিশ্চয়ই আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, তুমি থেকে যেতে পারো, পরে হলে চলবে। না না, তোমার সঙ্গেই যাবো, আসছি। ঠিক আছে। যাবার সময় একবার শুধু শকুন্তলা মাসির বাড়ি হয়ে যাবো, তোমার অসুবিধা হবে না তো? না। সত্যি বলতে কি, আমি একটু নার্ভাস ছিলাম, মানে উনি কিভাবে রিয়্যাক্ট করবেন। কে, তোমার বাবা? হ্যাঁ, মানে আমি বেশ কিছুদিন পরে বাড়িতে এলাম তো, বেশ কয়েক সপ্তাহ। বুঝতেই পারিনি যে ব্যাপারটা এতটা। গতকাল জানো তো, হ্যাঁ। শকুন্তলা মাসি এসেছিল, চিনতেই পারলেন না? হ্যাঁ হ্যাঁ, বললে তো। অদ্ভুত। আমি আমি ওনার চোখ দেখে বুঝতে পারছিলাম যে ওনার মাথার ভিতরটা কেমন যেন গোল পাকিয়ে গিয়েছে, উনি আর নিজের মধ্যেই নেই। সেই জন্যই তোমার সঙ্গে। হ্যাঁ, সব তো ঠিকই ছিল। হ্যাঁ, সুন্দর কথাবার্তা বললেন, অথচ এখন দেখলে তো বুঝতেই পারবে না আগে কিরকম ছিলেন মানুষটা। ছেলে মেয়ে নির্বিশেষে একেবারে প্রেমে পড়ে যেত, সবাই খুব শ্রদ্ধা করতো। তবে বাবার খ্যাতির পিছনে মায়ের অবদান খুব একটা কম ছিল না। সব কিছু একেবারে শক্ত হাতে ধরে রেখেছিলেন। মায়ের হঠাৎ চলে যাওয়াটা শুধু বাবা নয়, আমরাও, চারপাশটা কিরকম যেন ভেঙে পড়েছে। যাকে আমার দিদিকে কেমন লাগলো বলো? ভালোই। না না, ঠিক করে বলো। জানতাম ওই রকমই গম্ভীর, ছেলেবেলায় খুব হিংসে হতো জানো। তোমার? নিজেকে খুব ছোট মনে হতো,
ওদের তুলনায় আমি কি করে বোঝাই? আমার পছন্দগুলো তো ওদের মতো অত উঁচু বা গভীর ছিল না, তুলনায় হালকা। ও চেয়েছিল লিখবে, লেখক হবে। তবে পরে সেসব অবশ্য কিছুই। কেন? হয়তো বাবাকে ছাপিয়ে যাওয়াটা খুব শক্ত ছিল। ও ভালোবাসতো খুব, কিন্তু বরাবরই বাবার সঙ্গে ওর সম্পর্কটা কোথাও একটা অসন্তোষ, কোথাও একটা বিরোধিতা, জানি না কেন। কি কথা হচ্ছিল? উঠে পড়েছিস? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি আমার ব্যাপারে তোরা কি বলছিলি রে? কই না তো। আমি বলছিলাম মানে প্রবালকে বলছিলাম যে তুই কিরকম বাবার ফেভারিট ছিলি। ওভাবে তাকাচ্ছিস কেন? ঠিকই তো বলেছি। এই বাজে বকিস না তো। জ্যাকে ওঠেননি এখনো? জানি না রে। কি প্রবাল, হুম ঘুম হয়েছিল? হুম দারুণ, চুপচাপ শান্ত। কফি? নো থ্যাঙ্কস। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আসলে আমাদের আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়তে হবে তো, তাই। সে কি, তোরা কি এখনই বেরিয়ে যাবি নাকি? হ্যাঁ, প্রবালকে কলকাতায় 11টার মধ্যে পৌঁছাতে হবে। আর কিছুদিন থেকে যেতে পারলে ভালো হতো, কিন্তু হ্যাঁ আসলে একটা জরুরি মিটিং পড়ে গেছে, সরি। যাবার সময় একবার শুধু শকুন্তলা মাসির বাড়ি হয়ে যাবো। তুই যাবি? চাস তো আমাদের সঙ্গে কলকাতাতেও যেতে পারিস, গাড়িতে জায়গা আছে। না, আমি ভাবছিলাম ওকে এভাবে একা ফেলে রেখে দিয়ে আমরা সবাই মিলে চলে যাব, তাই তো? ওকে ভাবে ফেলে রেখে দিয়ে মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি বলতো? মানে আমি তো বুঝতেই পারছি না। তোর কি মনে হয় আমার কোনো চিন্তা হয় না? চিন্তা? চিন্তা হয়? তুই কি মনে করিস আমার চিন্তা হয় না? নিশ্চয়ই হয়, আমি তো ভাবতেই পারছি না। এই তো আমি একটু আগেই প্রবালকে বলছিলাম যে গতকাল ওনাকে ওইভাবে এই তখন থেকে তুই এমন ভাবে কথা বলে যাচ্ছিস না যেন তুই কিছুই জানতি না। না, যে ব্যাপারটা এতটা যে গভীর সেটা তো। হ্যাঁ সেই তো, আসলে অনেকদিন পর এ বাড়িতে এলি তো, তাই হয়তো। যাকে ভদ্রমহিলার সঙ্গে প্রবালের ফোনে কথা হয়েছে। হ্যাঁ উনি বলেছেন সামনের বৃহস্পতিবার দিন এসে ব্যাপারটা ফাইনাল করবেন। বলেছিলেন। তাহলে বলছিস কেন যে আমার চিন্তা হয় কি না? তাছাড়া অনেকখানি জায়গা, হাঁটতে পারবেন। বাবা, আরে উঠে পড়েছ? ঘুম হয়েছিল? না, তোমার ব্রেকফাস্ট রেডি, আমি নিয়ে আসছি। সকাল হয়ে গেছে। হ্যাঁ বাবা। তোর মাকে দেখছি না, বাজারে গেছে নাকি? না, শুধু সকাল থেকে দেখছি না, বুঝলি? এই চিন্তা তো হয় না? এই যে তোমার আচার রুটি, জ্যাম। এসে বসো। দিদি, তোকে কিছু দেবো? না রে। ডাকেনি আমাকে, দেরি করে ঘুম থেকে উঠতে আমার ভালো লাগে না। তুমি এসে বসো তো, বসো। প্রবালকে মনে আছে তো? হ্যাঁ, কেমন চলছে? কি? আপনার ওই ফুটবল কোচিং? না না বাবা, তুমি গুলিয়ে ফেলছো। ও প্রবাল প্রমোটিং করে রিয়েল এস্টেট। আপনি প্রমোটার? হ্যাঁ। উনি সেই? হ্যাঁ বাবা, বলছি এলাদের কিন্তু আজ একটু পরেই বেরিয়ে যেতে হবে কলকাতায়। হ্যাঁ, ওদের আরো কিছুদিন এখানে থাকার ইচ্ছে ছিল, কিন্তু প্রবালের আবার একটা জরুরি মিটিং পড়ে গেছে, তাই না প্রবাল? হ্যাঁ মানে যদিও আজ রোববার, কিন্তু ক্লায়েন্ট আজ বিকেলে কলকাতার বাইরে চলে যাবেন, তাই সরি। কিন্তু আপনি প্রমোটার? হ্যাঁ। আমার মেয়ে আপনাকে এখানে আসতে বলেছিল। হ্যাঁ হ্যাঁ বাবা, যা বলছিলাম, বলছি এলারা একটু পরেই চলে যাবে, কিন্তু সামনের বৃহস্পতিবার ওরা আবার আসবে, তাই না রে? হ্যাঁ, বৃহস্পতিবার দিন সারাদিন থাকবো, একসঙ্গে কোথাও বেড়াতেও যেতে পারি। ঠিক আছে। কিন্তু উনি প্রমোটার? হ্যাঁ বাবা। কিন্তু আমি তো বাড়ি বিক্রি করতে চাই না। যা বাবা, বাড়ি বিক্রির কথা তোমাকে আবার কে বলবো? তুই তো বললি কালকে। একদমই নয়।
না তুই বলেছিলি। আমি আমি তোমাকে ওরকম কোনো কথা বলিনি। না, তুমি বলেছিলে। প্লিজ বাবা, আমি বলিনি। আচ্ছা কি কি বলেছিলামটা কি আমি তোমায়? বাবা বাবা, ওরকম কোনো কথা কেউ তোমাকে কোনোদিন বলেইনি। আচ্ছা, আচ্ছা কেন বলবে? আমি আমি যাই, গিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। তোর ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ আসছি। এই শোন, তোর সাথে আমার একটু কথা আছে। ঠিক আছে, হ্যাঁ না 2 মিনিট, একটু আসছি। হ্যাঁ শিওর। বলছিলাম যে আপনার আপনার বাড়িটা কিন্তু দারুণ। মানে মানে যদি কখনো বিক্রি করার কথা ভাবেন তাহলে না 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 না, কোনো অসুবিধা হবে না। এত বড় বড় ঘর, আলো হাওয়া, বাড়িটা একটা কি আছে, তাই না? বলছিলাম যে আপনার কি মত? না না, নিশ্চয়ই আপনার একটা মতামত আছে। না, হ্যাঁ, না মানে সে কি কোনো মতামত নেই? বলুন না, হ্যাঁ না কিছু তো একটা। আমি ঠিক জানি না। আপনি আমার সঙ্গে একমত নন, এই তো? আরে আপনাকে আমি নির্দ্বিধায় বলতে পারেন আপনি আমাকে। জাস্ট আ মিনিট। সরি, এই কলটা আমাকে নিতে হবে, আমার পার্টনার একটা কথা চলছে, না নিলেই না। ভেরি সরি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। না না, আমি এখন এখানেই আছি। আরে না না, চিন্তার কিছু নেই। হ্যাঁ না না, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো জাস্ট বেরোবো, এদিকে সব ঠিক আছে। হ্যাঁ আসছি। তোর মা কোথায় রে? বাজারে গেছে নাকি নাকি বাগানে? সকাল থেকে দেখছি না, তাই চিন্তা হয় না। বল বাবা, কি? তোমার কফিটা এখানে রাখলাম, গরম আছে কিন্তু। আমি কফি খাবো না এখন। সে কি, ব্রেকফাস্টে তো কফিই খাও। সকাল হয়ে গেছে। হ্যাঁ বাবা, ও, তুমি অত শত না ভেবে এখানে এসে বসো। বসো, খাওয়া শুরু করো, দেখি খাও। বসো। লুচি বারণ। আটার রুটি দিয়েছি, আর স্ট্রবেরি জ্যাম। এই যে, তুমি খাও তো দেখি, এখন খাও। খেয়ে নাও। ঠিক আছে বাবা, আমার তোমার সঙ্গে একটু কথা ছিল আর কি। বলছিলাম, তোমার পাবলিশার আমাকে রিকোয়েস্ট করেছিলেন তোমার লেখা কাগজপত্রগুলো সব গুছিয়ে ওনাকে দিতে। মনে আছে তোমার? অনেকদিন আগে তোমার সাথে নাকি ওনার কি সব কথাবার্তা হয়েছিল। তোমার কি একটা প্রাইভেট ডায়েরি খুঁজে পেয়েছি, পড়েছি। কি? তোমার ডায়েরি ও, পড়েছি কাল রাত্রে। আমি জানি না সব কতটা সত্যি। আমার তোমার সঙ্গে কথা বলা দরকার বাবা। ওই ব্যাপারটা, ওই মেয়েটি মহিলা। আরে না না না, বললাম তো বেশি সময় লাগবে না। আরে বাবা, হয়েই গেছে ধরে নাও। হ্যাঁ, আর ড্রয়িংটা কি হলো? ড্রয়িংটা আচ্ছা আচ্ছা, না না ওটা আমাকে পাঠাতে বলো। হ্যাঁ, আমি এসে দেখে নিচ্ছি। আমি তো বিশ্বাসই, মানে আমার কাছে তুমি আর মা একটা নিখাত ভালোবাসার, কিন্তু সব কিছু নেই। সব গল্পের শেষটাই একরকম। এমনকি তুমিও, তোমারও বাবা। জর্জ, ওই জর্জ দাসের ব্যাপারটা ঠিক কি বাবা? জানো তো, বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গিও পাল্টায়। এক সময় যেটা মনে হতো খুব জরুরি, দরকারি, তুচ্ছ, অদ্ভুত, ঠিক মতো দেখতে পারলে না ক্ষমাও করা যায়।
কি বলছো বাবা? আমি তো কিছুই। আরে উকিলকে বলো ডকুমেন্টসগুলো রেডি রাখতে। হ্যাঁ হ্যাঁ, আরে এগ্রিমেন্টে যে ড্রাফটটা পাঠিয়েছিলেন সেটাই। হ্যাঁ আরে হ্যাঁ, ওর শেয়ার তো। হ্যাঁ না না, আমি দেখে নিচ্ছি ওটা। হ্যাঁ ঠিক আছে। কি বলছেন? হ্যাঁ বাবা, যা বলছিলাম, তোমার পাবলিশার আমাকে তোমার ডায়েরিটা গুছিয়ে দিতে বলেছিলেন, কিন্তু কিন্তু এখন ওটা নিয়ে যা আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না বাবা। আসলে তোমার পারমিশন ছাড়া, হ্যাঁ আমি বুঝতে পারছি যে এতদিন কেন তুমি ওটা ছাপতে পারোনি। আসলে মা থাকতে হ্যাঁ, তুমি চাওনি মাকে কষ্ট দিতে। তাকে, তোর মাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেসব তো আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু এখন এখন তুমি পারমিশন না দিলে আমি তো কিছু করতে পারছি না বাবা। আচ্ছা আচ্ছা, তুমি কি বলো আমার ঠিক কি করা উচিত? ঝড়ের আওয়াজ পেয়েছিলি কাল রাতে? কাল? না না, সে তো পরশু। না না, কাল কাল ভীষণ ঝড় আর একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন, একটা ভীষণ ভয়ঙ্কর গহ্বর। গহ্বর? হ্যাঁ, সবকিছু কেমন এলোমেলো টলমলে। আমার না ভীষণ ভয় করলো। তারপরে এক সময় ঘুমটা ভেঙে গেল। ভাগ্যিস, যদি ঘুমটা কখনো না ভাঙতো, তার চেয়ে বড় দুঃস্বপ্ন তো আর কিছু নেই। গুড মর্নিং। এই তো তুমি কোথায় ছিলে? সকাল থেকে খুঁজছি তোমাকে। বাজারে খেতে হবে তো নাকি? হ্যাঁ, ঘুম হয়েছিল? না তাই তো আমি অনেকে বলছিলাম ঘুম হয়। ঝড়ের জন্য বোধহয়। হ্যাঁ, তাই হবে। হ্যাঁ এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে, পরে বলবো। সরি। গোপাল, গুড মর্নিং। মনি। ঘুম হয়েছিল? হ্যাঁ দারুণ। ওরা কিন্তু আজ খাবে না মা, সে কি? কেন? ওদের যেতে হবে। হ্যাঁ আসলে একটা কাজ পড়ে গেল হঠাৎ করে আর কি। খেয়ে যাবে না? খুব ইচ্ছে ছিল কিন্তু কিছু করার নেই। কি পেলে? কি? বাজারে গিয়েছিলে তো, কি মাছ পেলে? মরলা। মৌরলা, দারুণ দারুণ। দুপুরে হচ্ছে? হ্যাঁ, আগে কোনোদিন ছোট মাছ খেতাম না জানিস, বড় মাছ নয়তো মাংস, কিন্তু এখন তোর মা ছোট মাছ। আমি গিয়ে একটু হাত লাগাই, এলার প্যাকিং এ নয়তো দেরি হয়ে যাবে। কেমন দেখলি বাবাকে? কি জানি, ভালোই। হ্যাঁ, না মানে কেন কেন বলো তো? এলার পছন্দ হলেই হল। সেই কোথা থেকে যে এগুলোকে খুঁজে খুঁজে বার করে। তবে বাবাকে কিন্তু একদম ভালো দেখছি না। তাকে বাবাকে আবার শুরু করিস না তো। কি শুরু করলাম? খুব ভালো করেই জানিস। খাওয়া হয়েছে? কিছুই তো খাওয়ানি দেখছি। খিদে নেই। এখন বলবে খিদে নেই, একটু পরে এসে বলবে খিদে পেয়েছে, তখন হাবি যাবি খাবে। মা মা, আমি তো শুধু মানে ব্যাস, অনেক হয়েছে। এরকম করছো কেন? সে কথা তোমাকে চিন্তা করতে হবে না। মা 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 দেখো, মা মা দেখো, তোমারও তো বয়স হচ্ছে নাকি? এই অবস্থায় বাবাকে নিয়ে একা এখানে থাকাটা ও বলছি তো, সে কথা তোমাকে চিন্তা করতে হবে না। আমরা দুজন এখানে খুব ভালো আছি। মা জানি মা, আমি সব জানি, কিন্তু আমার মনে হয় তোমার একবার উচিত। উচিত? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? তোমরা দুজন এই জন্য এখানে এসেছো? হ্যাঁ, তোমরা দুজন এখানে এলে, কদিন থাকলে আর বুঝে গেলে আমাদের কি করা উচিত কি উচিত নয়। হ্যাঁ? কিন্তু কিন্তু মা, তোমাদের মতলবটা আমি জানি না ভেবেছো? কি ভেবেছো আমাকে? কচি খুকে? কি হয়েছে? মা মা আমি বলছিলাম, দেখো এটা ছাড়াও আরো অন্য কোনো উপায় তো থাকতেই পারে, তাই না? তাই? হ্যাঁ, শুনে কি সেটা? ওকে নিজের কাছে নিয়ে রাখবে, তবে কমে দেবে? ঠিকই ভেবেছি আমি। তাই চাইছো তোমরা না আপদ বিদেয় হোক? মা তুমি এরকম রাগ করছো কেন? শোনো, তোমাদের মতলবটা আমি কিন্তু খুব ভালো করেই জানি। মতলব? মতলব আবার কি? তোমাদের খেলাটা আমি বুঝি না ভেবেছো? হ্যাঁ, তখন থেকে মতলব খেলা, তুমি তুমি কি বলে যাচ্ছ আমি তো কিছু বুঝতে পারছি না। ব্যাস, অনেক হয়েছে।
আর একটা কথাও আমি শুনতে চাইছি না। তোমাদের সবকিছু যদি এতই অপছন্দ হয় তাহলে এলার সঙ্গে কলকাতায় চলে গেলেই তো পারো। কি হলো? কিছু কিছু না বাবা, কিছু আমি শুনেছি তোরা ঝগড়া করছিলি। না 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 বাবা, না। ওই মৌরলা ভাজা নিয়ে কিছু হলো নাকি? কি হলো? কিছু না রে। প্রবলেম কিছু? না, আসলে কি, আসলে এই বাড়িটাতে আসলেই আমার মাথার ভেতরটা এত স্মৃতি, এত। কাঁদছিস? না না, তুমি বড্ড বেশি। আচ্ছা আচ্ছা, তোর কখনো মনে হয় না কি? ওই ওই নন্দনকাননের ব্যাপারটা, আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে না তো? তাছাড়া আর উপায় কি ছিল বল? আমি শুধু ভাবছি মা থাকলে কি বলতো। কি আবার বলতো? ঠিক বুঝতো? না 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 রে, না বুঝতো না। বলছি তো। না, আমার সেটা মনে হয় না জানিস। আমি না, আমি চোখের সামনে যেন স্পষ্ট মায়ের মুখটা দেখতে পাচ্ছি। ভীষণ খেপে যেত আমাদের উপর জানিস, বোধহয় ঘাড় ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বেরই করে দিত। কি যে বলিস! হ্যাঁ রে, আমি আমি যেন স্পষ্ট শুনতে পাচ্ছি মায়ের গলাটা। কি হয়েছে? কিছু না। আমাকে বল। আমি শুনেছি তোরা ঝগড়া করছিলি। না না বাবা, শোন, ঝগড়া করে সময় নষ্ট করিস না, সময় খুব হ্যাঁ বাবা, কম। আর আড়ি না, হ্যাঁ, ভাব করে না। আমি চোখ মোচ আর ঝগড়া না, হ্যাঁ, ঠিক আছে? এটা কোথায় রাখবো? এখন একটু ওদিকে রাখো। খেয়ে তো গেলে হতো না? ভালো হতো, কিন্তু ওর মা খুশি হতে না আর কি। বাবা বাবা কি তোমরা কেউ কিছু বলবে না? প্রবাল, কি হয়েছে? কি বলছে? আর কতদিন এভাবে চলবে? চুপ করো। কি হয়েছে? কিছু না। প্রবলেম আমাকে? না, না, কিছু না। তোমার হাতে ওটা কি? কি ওটা কিছু না, জাস্ট একটা কার্ড আছে। না বাবা, ওটা কিছু, ওটা ছাড়ো না, ওটা বাবা, ওরা এলে তো ভালোই লাগে, কিন্তু দুদিনেই কেমন যেন হাঁপিয়ে উঠতে হয়। এত কথা বাবা, তাই না? কি করে যে এতগুলো বছর ওদের সঙ্গে কাটিয়েছি কে জানে। না, আমি বলছি না যে আমি চাই না ওরা এখানে আসুক, আমাদের জন্য যথেষ্ট করে, কিন্তু ওদের যেমন নিজেদের জীবন আছে আমাদেরও তো আছে। আমার মনে হয় দুটো না মিশিয়ে ফেলাই ভালো। তুমি কি বলো? ভাগ্যিস অনিটা ওদের সঙ্গে গেল, আমি ওর সঙ্গে ওই ঝগড়াটা না করলেই পারতাম, আমারও দোষ ছিল, আমি হয়তো একটু বেশি। আর আমাকে তো চেনোই, রেখে ঠেকে আমি একদম বলতে পারি না, আর কেউ আমাকে বলবে এটা করো না ওটা করো, আমি একদম সহ্য করতে পারি না। কি দেখছো কি? একটু এসে বসো না এখানে। দেখো, আসলে ওরা বোঝেই না আমাদের যে আর কাউকে দরকার নেই, আমরা দুজন তো এখানে দিব্যি আছি, তাই না?
কি দেখছো কি? ওরা অনেকক্ষণ চলে গেছে। এসো, এখানে এসে একটু বসো আমার পাশটিতে। এই তো। আজকে বাজার করতে করতে কি ভাবছিলাম বলো তো? আমাদের বিয়ের দিনটার কথা। তোমার মনে আছে কি যেন নাম ছিল হোটেলটার জুতে? হোটেলটার নাম তো মনে নেই, কিন্তু রিসেপশনের পরে যে ঘরটায় আমাদের ফুলসজ্জা হয়েছিল সেটা মনে আছে। আর ওই ওই যেটা তুমি পরেছিলে সেই শাড়িটাও। তখন কত কবিতা শোনাতে, হ্যাঁ? আমি ভাবছিলাম বসে বসে, আর মনে করার চেষ্টা করছিলাম কি যেন সেই সেই কবিতাটা, সেই কি একটা পাখি ঝড়ের চূড়োয় পাখিটি ঠিক এসে বসে, নির্ভয় আসে, গান গেয়ে উড়ে যায় অন্য এক ঝড়ের উদ্দেশ্যে। শুধু আপন মনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা নিমেষেরও হাসি কান্না সুন্দর, খুব সুন্দর। সে কত যুগ আগে। লোকে বলে জীবনটা স্বল্প, কিন্তু আমার মনে হয় সেটা ঠিক নয়, বড্ড বেশি লম্বা, অন্তহীন। আর একেবারে ওপারে যাওয়ার পর তো শান্তি, তাই না? খিদে পেয়েছে? খেয়ে নিতে পারি, তারপর একটু ঘুরতে বেরোলে বেশিক্ষণ লাগবে না। দুজনে সোদা মাটির গন্ধ আমার দারুণ লাগে। 3টের মধ্যে ফিরতে হবে, কিন্তু মিস্ত্রি আসবে, তখন তুমি একটু ঘুমিয়ে নিতে পারবে, তখন আমি একটু বাগানে। তোমাকে ছাড়া কি করতাম? কি করতাম আমি তোমাকে ছাড়া? আমি তো আছি, থাকবো সারা জীবন। তুমি জানো না? জানি। আমি আছি, থাকবো, কথা দিয়েছি না? কখনো হয়েছে আমি